আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। সবাইকে নববর্ষের শুভেচ্ছা। আমরা 2024 পেরিয়ে এখন 2025 সালে শুরুতে আমাদের আয়নস ক্লিপ প্রোগ্রামে আজকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা ফেসবুক লাইভ দেখতেছেন, যারা টিভি চ্যানেলের সামনে লাইভ প্রোগ্রাম দেখতেছেন, আপনার সবাইকে আমাদের আয়নস ক্লিপ প্রোগ্রাম পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ মানসুর রহমান বরাবর নিয়ে আপনার সামনে হাজির হয়েছি। আমাদের গুরুত্বপূর্ণ একজন গেস্টকে নিয়ে আমরা আজকে স্টুডিওতে হাজির হয়েছি। অত্যন্ত চট্টগ্রাম থেকে আগত আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন গেস্ট। এই প্রোগ্রামটা আপনারা সরাসরি ফেসবুক লাইভ এবং ইউটিউবে আপনারা সরাসরি দেখতে পারবেন, এবং যারা ইউটিউবে যারা যারা টিভি পর্দার সামনে তারা সরাসরি লাইভ প্রোগ্রামে আপনাদের প্রোগ্রামটা দেখার সুযোগ হবে। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, কোনো পরামর্শ বা কোনো ধরনের গেস্টের কাছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা সরাসরি আমাদের কল দিয়ে আপনারা আমাদের গেস্টের কাছে সরাসরি প্রশ্ন রাখতে পারবেন। আমাদের আজকের টপিক হচ্ছে যে কারেন্ট বাংলাদেশ নিয়ে। আমরা এই টপিক্সের উপর আমরা আলোচনা করবো আমাদের গেস্টের সাথে। আপনাদের যে কোনো পরামর্শ, যে কোনো প্রশ্ন থাকলে আপনারা সরাসরি আমাদের নাম্বারে কল দেবেন এবং আমাদের গেস্টের কাছ থেকে আপনাদের প্রশ্নের আনসার করবো ইনশাআল্লাহ। আমরা সরাসরি আমাদের গেস্টের কাছে চলে যাচ্ছি। আমাদের গেস্টের পরিচয় হচ্ছে, উনি হচ্ছেন আমাদের এমডি শামসুজ্জামান হেলালি, চট্টগ্রাম মহানগরী জামাত ইসলামী বাংলাদেশ এবং সাংগঠনিক সম্পাদক এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর। আমি শামসুজ্জামান হেলালিকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়ালিহি ওয়াসহাবিহি আজমাইন। আজকের আয়ন টিভির এই অনুষ্ঠানে সম্মানিত সঞ্চালক জনাব মাসুদুর রহমান ভাই, আমি স্বাগত জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে, এবং আমাকে দাওয়াত দেওয়ার জন্য ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আপনাদের এই স্টুডিওতে এসে আজকে যে আমাকে নিয়ে একটা প্রোগ্রামের আয়োজন করেছেন, এই জন্য আমি অন্তঃস্থল থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। দর্শকদেরকেও আমি সালাম জানাচ্ছি, এবং দেশে বিদেশে বসে যারা, বিশেষ করে ইউকেতে বসে এবং ফেসবুক লাইভের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে আমাদের এই প্রোগ্রাম দেখছেন, সকল দর্শকদেরকে শুভেচ্ছা, মোবারকবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমরা আজকের গেস্টের কাছে মূলত আমাদের আজকের টপিকস হচ্ছে যে সমসাময়িক বাংলাদেশ নিয়ে, এবং এ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। কারণ বাংলাদেশ 5 আগস্টের পরে আমাদের নতুন একটা বাংলাদেশ, এই বাংলাদেশকে নিয়ে আমরা জানবো এবং শুনবো, এবং বর্তমানে বাংলাদেশ যে প্রেক্ষাপট এবং যে রাজনৈতিক, সামাজিক এবং আদার যে অবস্থান রয়েছেন, আমি আমাদের গেস্টের কাছ থেকে সরাসরি শুনবো। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা সরাসরি আমাদের স্টুডিও নাম্বারে কল দিবেন। আমাদের স্টুডিও নাম্বারে কল দিয়ে আপনারা প্রশ্নটা রাখতে পারেন, এবং সরাসরি যারা ফেসবুক লাইভ দেখছেন এবং যারা ইউটিউব লাইভে দেখছেন, আপনারা আপনাদের কমেন্ট বক্সে আপনাদের প্রশ্নটা রাখতে পারেন। অবশ্যই আমরা গেস্টের কাছ থেকে আমরা সরাসরি আপনার প্রশ্ন আনসার দেওয়ার চেষ্টা করব। আমি শুরুতে আমাদের গেস্টের কাছে প্রশ্ন রাখবো। হেলালি ভাই, আসলে লন্ডনে আপনাকে স্বাগতম, এবং আমাদের বিশেষ করে আজকে আয়নের স্টুডিওতে আপনাকে স্বাগত জানাচ্ছি। এবং আমাদের লন্ডনের যে অবস্থা, আপনার আসলে এই যে লন্ডনে আসা, বিশেষ করে এই যে ওয়েদারের যে অবস্থা আছে, খুবই ঠান্ডার মধ্যে আপনারা এই আসা, এই খবরটা। তো যদি শুরুতে আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন, আপনার চিটাগং দেশের বাড়ি কোথায় এবং কোথায় আপনার বড় হওয়া এবং আপনার পড়ালেখা কোথায়, যদি শুরুতে একটু বলতেন আমাদের দর্শকদের উদ্দেশ্যে। জি, ধন্যবাদ আপনাকে। আসলে শীত, বাংলাদেশেও এখন শীত, তবে লন্ডনের শীত আর বাংলাদেশের শীতের মধ্যে বড় একটা পার্থক্য আছে। হাড় কাঁপানো শীত এখানে। এই শীতের সাথে মানিয়ে নেওয়া নতুন যে কোনো কারোর জন্যই একটু কষ্টকর, তবে আমার একটু অভিজ্ঞতা থাকাতে আগে থেকেই আসার অভিজ্ঞতা আছে, যে কারণে আমি প্রস্তুতি নিয়ে এসেছি। আলহামদুলিল্লাহ, আমি বেশি অসুবিধা বোধ করছি না। তো আমার পরিচয়, আমি আমার অরিজিনাল আমার গ্রামের বাড়ি বাংলাদেশের চট্টগ্রামের সাতকানিয়া ঐতিহ্যবাহী কাঞ্চনা ইউনিয়নেই আমার জন্ম হয়। পরবর্তীতে আমার আব্বা চট্টগ্রাম এয়ারপোর্টের সিভিল এভিয়েশনে চাকরি করতেন। এই সুবাদে শৈশবের বড় একটা অংশ, আমার শৈশব কৈশোরের বিরাট একটা অংশ পতেঙ্গা স্টাফ কোয়ার্টার বিমানবন্দরের ওখানে আমি বড় হয়েছি। এরপর 1985 সাল থেকে স্থায়ীভাবে আমি চট্টগ্রামের ৫ ষোলকবহর এলাকার বাদুরতলা আরকান হাউজিং সোসাইটিতে আমাদের বসবাস। এখানে আমার আব্বা একটা ছোট্ট বাড়ি করেন, ওই বাড়িতেই আমার বসবাস, এবং এখানেই আমার
বাকি সময়টা গিয়েছে। সরি টু ইন্টারাপ্ট ইউ, আপনার জন্ম কি এই চট্টগ্রাম লোকালে নাকি আপনার গ্রামের বাড়িটা যদি একটু বলতেন? গ্রামের বাড়ি সাতকানিয়ার কাঞ্চনা ইউনিয়নে, ওকে, উত্তর কাঞ্চনা গ্রামে জি। আমার জন্ম হয়েছে। তো আমি আমার 6 ভাই বোনের মধ্যে সবার ছোট। আমি চট্টগ্রামে বেসিক্যালি 5টা এলাকায় বড় হয়েছি, বাদুরতলা এলাকায়, ষোলকবহরে। এখানে আমার বড় হওয়া, এই কারণে আমাকে ষোলকবহরের মানুষ হিসেবে বেশিরভাগ মানুষ চিনে এবং জানে। তো আমার শিক্ষা জীবনের বিরাট একটা অংশ কেটেছে চট্টগ্রাম শহরের বাইতুস্বরূপে। আমি দাখিল এবং আলিম, এসএসসি এবং এইচএসসি এখান থেকেই সম্পাদন করি। সেখান থেকে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হই এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স কমপ্লিট করেছি। আমাদের এমনি সার্টিফিকেটে তো লেখা 96, তখন তো সেশন জজ ছিল। 1999 সালের ডিসেম্বরের রেজাল্ট, অর্থাৎ 2000 সালেই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে বের হওয়া। পরবর্তীতে শিক্ষা জীবনের পরেই কর্মজীবন শুরু করেছি একটি প্রতিষ্ঠানের প্রভাষক হিসেবে, এমপিভুক্ত একটা সরকারি প্রতিষ্ঠানের প্রভাষক হিসেবে। এরপরে আমি আবার নিজেই 2টি প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করার সুযোগ হয়েছে চট্টগ্রামে। এখানেই আমি নিজেই প্রতিষ্ঠানের চেয়ারম্যান এবং অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছি। এখনও এই অবস্থায় আছি। এটা হলো আমার শিক্ষা জীবনের ছোট্ট একটু পরিসংখ্যান। এবং আমি শিক্ষা জীবনের প্রয়োজনে আমি বিএড করেছি জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে। 2007 সালের পরে আমি বিএডও করেছি। আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে 28তম বেস। এভাবেই আমার শিক্ষা জীবন এবং কর্মজীবন শুরু হয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আসলে আমরা হ্যান্ডলেবা হচ্ছে যে আমাদের চট্টগ্রাম, বিশেষ করে চট্টগ্রাম মহানগর, যেটা আসলে চট্টগ্রাম মহানগরের একজন সুনামধন্য একজন ব্যক্তি, যিনি সাধারণ মানুষের মাঝে যিনি অবস্থান করছেন এবং সাধারণ মানুষকে নিয়ে কাজ করছেন, মানুষ সবার মধ্যে রয়েছেন এবং বিভিন্ন সেক্টর নিয়ে তার গুরুত্বপূর্ণ একটা অবদান রয়েছেন। এবং উনি দীর্ঘদিন কাউন্সিলর হিসেবে ছিলেন ষোলকবহর ওয়ার্ড থেকে। এবং তার কাছ থেকে শুনবো তার আসলে সফলতার গল্প, কিভাবে তার এই সেক্টরে আসা, বিশেষ করে রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপটে তার অবস্থান কেমনি এবং কীভাবে সম্ভব হচ্ছে, অবশ্যই তার মুখ থেকে আমরা শুনবো। এবং আপনাকে আমি শুরুতে বলছি, লন্ডনে আসার উদ্দেশ্যটা কি, এবং লন্ডনে কি আপনার কেউ আছে কিনা যে তাদের উদ্দেশ্য দেখার উদ্দেশ্য রয়েছে, বা আদার্স কোনো পারপাসে, বা কী উদ্দেশ্যে আসা আপনার লন্ডনে? জি, সুন্দর একটা প্রশ্ন করেছেন। আমি আসলে ফ্যামিলি ভিজিট নিয়েই লন্ডনে এসেছি। আপনি হয়তো জানেন, বা আজকে আমি বলি যে আমার 2 মেয়ে এখানে লন্ডনের ইউকের, বিশেষ করে সান্ডারল্যান্ডে আমার 2 মেয়ে। আমার বড় মেয়ে নুসাইবা জামান মাইশা, সেই তো নিউক্যাসল ইউনিভার্সিটিতে পড়ে সাইকোলজি নিয়ে, আলহামদুলিল্লাহ। এরপরে দ্বিতীয় মেয়েটা সান্ডারল্যান্ড কলেজে লেখাপড়া করছে। তো তাদেরকে দেখার জন্যই আমার ছোট ছেলে, এরা 3 জনেই, আপনি জানলে খুশি হবেন যে তারা 3 জনেই ব্রিটিশ পাসপোর্ট প্রাপ্ত এবং ব্রিটিশ নাগরিক। তাদের আমি ছোট ছেলেটাকেও সাথে নিয়ে এসেছি। তার স্কুল বন্ধ এবং আপনাদের এখানে তো এখন শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ। এই বন্ধের সুবাদেই শীতের কনকনে শীত হলেও এই টাইমটাকে বাছাই করে নিতে হয়েছে, কারণ আমার নিজেরও ব্যস্ততা আছে। এই অনেক ব্যস্ততা এবং বাস্তবতার মাঝামাঝি এসে আমি আমার সন্তানদের সাথে একটু সময় কাটানোর জন্যই আসলে লন্ডনে আসা। আমার বাচ্চাদের সাথে আমি আসার পর থেকে সময় কাটাচ্ছি। লন্ডনে আসার পর থেকে আপনার আশা করছি আপনি লন্ডনের বিভিন্ন শহরগুলোতে, ইউকেতে বিভিন্ন শহরগুলোতে যাওয়ার সুযোগ হয়েছে। ইতিমধ্যে তো আপনি মনে হচ্ছে সান্ডারল্যান্ড, যেহেতু আপনার মেয়েরা ওখানে থাকে, ওখানে অবস্থান করছেন, এবং লন্ডনের মধ্যে বিভিন্ন শহরে আসলে কেমন লাগছে এই ওয়েদারের মধ্যে? ঠান্ডা ওয়েদার, বিশেষ করে স্নো পড়তেছে, সব কিছু মিলে আসলে কি এই অ্যাডজাস্ট করতে পারতেছে কিনা? বাংলাদেশে তো ভালো ওয়েদার, গরম ওয়েদার, সব কিছু মিলে। একটা কথা আজকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে বাংলাদেশের মতো চমৎকার একটা ওয়েদারের দেশে আল্লাহ আমাদেরকে মনোনীত করেছেন, পাঠিয়েছেন। এটা দেখলে খুবই অবাক লাগে যে এখানে সূর্য কিছু সময়ের জন্য দেখা গেলেও আপনাদের লন্ডন শহরে সব কিছুই আলোকিত, বাট সূর্যটা কেন জানি এখানে খুব লুকোচুরি। 2-1 মিনিট 3 মিনিট দেখার পরেই মুহূর্তের মধ্যে সূর্য কোথায় বিতাড়িত হচ্ছে। আবার বৃষ্টি, মাঝে মধ্যে আবার তুষারের বৃষ্টি, হালকা হালকা তুষারের বৃষ্টি, সব কিছু মিলে এবারের ওয়েদারটা আমি খুব এনজয় করছি। এবং আমার কাছে সান্ডারল্যান্ডে, যেখানে আমার মেয়েরা থাকে, একটু পাহাড় এবং সমুদ্রের যেই মেলাবন্ধন এবং তাদের মধ্যে যে সমুদ্র এবং পাহাড়ের যে বন্ধনটা
আমার কাছে খুবই ভালো লেগেছে। বিশেষ করে আমি সান্ডারল্যান্ড থেকে সাগরের তীর দিয়ে যখন সাউথ শিল যে জায়গাটা ওদিকে যাচ্ছিলাম, আমার কাছে মনোমুগ্ধকর পরিবেশ, প্রকৃতি আল্লাহ এখানে ঢেলে দিয়েছেন, খুবই সুন্দর লেগেছে। লন্ডনে তো বিল্ডিং এবং রাস্তার শহর বলতে হবে, প্রচুর পরিমাণ বিল্ডিং এবং রাস্তা এখানে। এবং আমার কাছে খুব চমৎকার একটা বিষয় হলো যে এখানে ট্রাফিক সিগন্যালগুলো অটোমেটিকলি যেভাবে মানুষ ফলো করছে, এখানে অনেক কিছু শিকার আছে। দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় 100 গজ পর পরেই সিগন্যাল, কিন্তু কেউ এটাকে ব্রেক করছে না এবং এটাকে মেনেই সবাই সুশৃঙ্খলভাবে চলছে। লন্ডন শহরের এই জিনিসটা আমি মনে করি আমাদের বাংলাদেশে যদি আমরা ধীরে ধীরে এটাকে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি, আমাদের বাংলাদেশটাও একটি শৃঙ্খলার ক্ষেত্রে অনন্য সাধারণ উদাহরণ রাখতে পারবে। এটা আমি খুব ভালোভাবে ফিল করছি যে চমৎকার ট্রাফিক ব্যবস্থাপনা। অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমাদের লন্ডনের মধ্যে সবচেয়ে আবহাওয়ার প্রেক্ষাপট হচ্ছে যে আমরা খুবই এখন -ডিগ্রিতে আছি বা 1 ডিগ্রি 2 ডিগ্রির মধ্যে আছি, খুব খুব ঠান্ডার মধ্যে আছি। তো আপনি অ্যাডজাস্ট হতে পেরেছেন, ভালো লাগছে। এবং আশা করছি আগামীতে সামার টাইম আসবেন, সামারটাও ফিল করবেন। তো আসলে আমরা একটু প্রেক্ষাপটটা চেঞ্জ করি, আমরা আসলে আপনার রাজনীতি প্রেক্ষাপট একটু যাচ্ছি। যেহেতু আপনি চট্টগ্রাম মহানগরীর বাংলাদেশ জামাত ইসলামীর সাংগঠনিক সম্পাদক দায়িত্ব পালন করছেন এবং বিশেষ করে বর্তমানে একটা বিশেষ ভূমিকায় অবস্থান করছেন এবং বিশেষ করে চট্টগ্রামের সিটিতে বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করে যাচ্ছেন। তো আপনি যদি একটু এই প্রেক্ষাপটটা বিশেষ করে কী কাজ করে যাচ্ছেন এবং কোন সেক্টরে বিশেষ ভূমিকা রাখছেন যদি একটু বলতেন আমাদেরকে। আপনি তো ইতিমধ্যেই বলেছেন, আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের কাউন্সিলর হিসেবে 2010 থেকে 15 সাল পর্যন্ত 5 বছরের জন্য নির্বাচিত কাউন্সিলর হিসেবে ভূমিকা রাখার সুযোগ পেয়েছি। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি ব্যতিক্রমী সেক্টর হলো শিক্ষা সেক্টর, যেটি বাংলাদেশের অন্য কোনো সিটি কর্পোরেশনের সাথে এটা যায় না। এটা চট্টগ্রাম এই ক্ষেত্রে সবচেয়ে ব্যতিক্রম এবং আলাদা। এখানে আমি শিক্ষা স্ট্যান্ডিং কমিটি যেটা ছিল সেটাতে কাজ করার সুযোগ পেয়েছি। নগর উন্নয়ন স্ট্যান্ডিং কমিটির আমি চেয়ারম্যান হিসেবে 2.5 বছর দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন আর বর্জ্য ব্যবস্থাপনা সহ রাজস্ব যেই স্ট্যান্ডিং কমিটি, অনেকগুলো স্ট্যান্ডিং কমিটির সদস্য হিসেবে এবং চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ পেয়েছি। ইন্টারভিউ আমাদের একজন কলার চেষ্টা করতেছে আমাদের সাথে কথা বলার জন্য। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, কোথেকে বলছেন, আপনার নামটা বলবেন কাইন্ডলি, এবং আমাদের যদি গেস্টের কাছে কোনো প্রশ্ন থাকে অবশ্যই সরাসরি করতে পারেন। আপনার পরিচয়টা যদি একটু দিতেন ভাইয়া। জি, আমি হচ্ছি এসপি মাসুদ। আজকে একই টেবিলে আমার 2 প্রিয়জন মানুষকে দেখে খুবই ভালো লাগছে। ধন্যবাদ। মাসুদুর রহমান এবং আমাদের হেলালি ভাইকে। তো হেলালি ভাই লন্ডনে আসায় আমরা খুবই আনন্দিত এবং বিশেষ করে আমাদেরকে দেখতে আসার জন্য হেলালি ভাইকে অসংখ্য ধন্যবাদ। তাছাড়া আজকে টেলিভিশনের পর্দায় দেখে আরো বেশি ভালো লাগছে ভাইকে। তো ভাইয়ের কাছে আমার প্রশ্ন হচ্ছে যে বর্তমান যে আপনার ইন্টেরিয়র গভর্নমেন্ট আছে, তো সেখানে যে বাংলাদেশের পরিস্থিতি, বিভিন্ন ধরনের চাঁদাবাজি, বিভিন্ন অকারেন্সের কথা আমরা শুনতে পাচ্ছি, তা আপনাদের ভূমিকাটা কি? ধন্যবাদ। জি মাসুদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন আমাদের গেস্টের কাছে রাখার জন্য। আর আশা করছি আপনি আমাদের প্রোগ্রাম শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার সুন্দর কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এবং আমরা হেলালি ভাই কিভাবে অবশ্যই আমরা লন্ডন প্রবাসী যারা আছি, বিশেষ করে যারা চিটিগোনিয়ান আছে, অবশ্যই আমরা সবাই আনন্দিত এবং হেলালি ভাই সফরটা আমাদের জন্য খুবই কল্যাণকর এবং আমরা আশা করছি আগামীতে হেলালি ভাই আমাদের কাছে আবার ফিরে আসবে। সো আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনার গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্য প্রোগ্রাম দেখতে থাকেন। ইনশাল্লাহ আমাদের গেস্টের কাছে আমরা অবশ্যই আপনার প্রশ্নের উত্তরটা অবশ্যই পাবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে কল দেওয়ার জন্য মাসুদ ভাই। আসসালামু আলাইকুম। জি, আমি চট্টগ্রাম সিটি কর্পোরেশন, এগুলো তো আসলে চট্টগ্রাম না, শুধু যতগুলো সিটি কর্পোরেশন আছে এটা একটি মিনি গভর্নমেন্টের মতো। এখানে আমাদের এজেমগুলো পার্লামেন্টের মতোই বিভিন্ন বিষয় নিয়ে এলাকার, আমাদের 41টি ওয়ার্ড চট্টগ্রাম সিটি কর্পোরেশনে প্রশাসনিকভাবে, এবং 14 জন মহিলা সংরক্ষিত কাউন্সিলর, ওনারাও এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতো। বিশেষ করে তারাও ভোটের মাধ্যমে নির্বাচিত হতো। মোট 55 জন মেয়র মহোদয় সহ এই যে 56 জনের একটা মিনি পার্লামেন্ট
চট্টগ্রাম সিটি কর্পোরেশন আমরা 5 বছর যখন আমরা কাজ করতে পেরেছি তখন নিয়মিত এজিএমগুলো হতো এবং এই এজিএমগুলোতে আমরা আমাদের এলাকার সমস্যা, বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প গ্রহণ সহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করে ওখান থেকে একটা সিদ্ধান্তে আমরা উপনীত হতাম। এখান থেকে আমরা যে জিনিসগুলো শিখেছি আমরা এখন চেষ্টা করছি ওই সমস্ত জায়গাগুলোতে ভূমিকা রাখার জন্য। বিশেষ করে আপনারা তো জানেন যে বিগত প্রায় 17 বছর বিভিন্নভাবে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং কিশোর গ্যাং চট্টগ্রামের 41টা ওয়ার্ডের যে অবৈধভাবে যারা ক্ষমতা দখল করেছিল, বিশেষ করে অনির্বাচিত সরকার এবং অনির্বাচিত সিটি কর্পোরেশন, এগুলোকে নির্বাচনের মোড়কে অনির্বাচিতরাই আসলে ক্ষমতায় বসে বিভিন্ন দাপটের সাথে কাজ করে যাচ্ছিল, যে কারণে মানুষের সমস্যাগুলো তারা চিহ্নিত না করে বরং মানুষকে আরও কীভাবে সমস্যায় ফেলা যায় এই কাজগুলোই তারা এতদিন করেছে। আমরা চেষ্টা করছি বিশেষ এই 36শে জুলাইয়ের বিপ্লবের পরে 5ই আগস্টের পরে আমরা যেটা চেষ্টা করেছি এটি হলো চট্টগ্রামের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে ভালো রাখা, স্বাভাবিক রাখা এবং ইতিমধ্যে আমাদের একজন ভাই মাসুদ ভাই প্রশ্ন করেছেন চাঁদাবাজি সহ এইসব বিষয়গুলোকে নিয়ন্ত্রণে আনা, কাজ করা। তারপরও দীর্ঘদিনের আবর্জনা রাতারাতি তো পরিষ্কার করা সম্ভব না, একটু সময় লাগবে এবং আমরা চট্টগ্রামের প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠানগুলো যাতে তার মান বজায় রেখে শিক্ষা প্রদান করতে পারে এই বিষয়গুলোতে আমরা সহযোগিতা করছি এবং বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের যেই ভূমিকা বিভিন্ন জায়গায় আমরা মনে করি তারা চেষ্টা করে যাচ্ছে, তাদের চেষ্টার মধ্যে কোনো আন্তরিকতার মধ্যে কোনো ত্রুটি নাই এবং তারা তো আমি অন্তর্বর্তীকালীন সরকারকে সাধুবাদ জানাবো, বিশেষ করে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর নিনুর সাহেবের নেতৃত্বে ওনারা নিঃস্বার্থভাবে দেশের জন্য, মানবতার জন্য, মানুষের জন্য কাজ করে যাচ্ছে। তাদেরকে তো ন্যূনতম কিছু সময় দিয়ে তাদের কাজগুলো যাতে সমাপ্ত করা যায় এইটুকু সময় আমাদেরকে ধৈর্য ধরতে হবে। এবং আপনারা ইতিমধ্যে জানেন যে আমি আজকেও সকালবেলা দেখলাম যে আমাদের দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, আমরা বিগত 5 মাস ধরে বলে আসছিলাম যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ে কথা বলেছি, বিশেষ করে মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিস, আমাদের তেল, ডাল, চিনি এবং আমাদের পেঁয়াজ, এগুলো মানুষের প্রতিদিনেই লাগে, চাল, ডাল, এগুলোর উপর বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ব্যাপকভাবে ভূমিকা রেখেছে এবং এটাকে একটা নিয়ন্ত্রণে নিয়ে আসছে। বিশেষ করে পেঁয়াজের কথাটা উল্লেখ না করলে নয়, 120-30। সরি টু ইন্টারাপ্ট ইউ अगेन। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। কলার, আসসালামু আলাইকুম। কোথা থেকে বলছেন একটু নামটা বলবেন কাইন্ডলি? Hello, I'm calling from London, Stratford. Can I talk to our great leader Shamsud-Zaman? Yes, you can. Ali? Can I take your name, please? My name is Muhammad Ali Reza. I'm one of his very great fellow of his constituency. Thank you very much. Thanks for calling. You can talk with our guest, honorable guest Shamsud-Zaman Helali Bhai. He's in here. So, what's your question, brother? Okay, I'm now speaking Bangla because I'm representing his area. Thank you very much. আমার প্রশ্নটা হচ্ছে হেলালি ভাইয়ের কাছে। জি। ইকো হচ্ছে, এটা কি আমার কারণে না ওনাদের? আপনি কি ইকো শুনতে পাচ্ছেন? জি জি, আমি শুনতে পাচ্ছি। আপনি কল দেন, আপনার প্রশ্নটা করবেন প্লিজ। এবং আচ্ছা, প্রশ্ন হচ্ছে, প্রথমে আপনাকে ধন্যবাদ। আপনি সমগ্র বাংলাদেশের, বিশেষ করে চট্টগ্রামের, আমরা বলি যে চট্টগ্রামের কণ্ঠস্বর মিস্টার মাসুদুর রহমান, চাটগাইয়া গপ থেকে শুরু করে অনেক অনুষ্ঠান করে পুরা চট্টগ্রামকে সারা পৃথিবীতে আপনি তুলে ধরেছেন। অনেক অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। তো আমার খুব খুশি লাগছে শামসুজ্জামান হেলালি চট্টগ্রাম শহরের একজন অন্যতম জনপ্রিয়, চট্টগ্রামবাসীর সমস্যার জন্য, সমস্যার সমাধানে, আপদে বিপদে, বিশেষ করে সুলভবহর এরিয়া যেখানে আমার জন্ম, ওনার যে নিবেদিত ত্যাগ, ওনার যে ভালোবাসা জনগণের প্রতি, সেটা আজকে 18 বছর পরেও আমি স্মরণ করে ওনাকে ধন্যবাদ জানানোর জন্য। আমাদের সরকার পরিবর্তন হয়েছে আন্দোলনের মধ্য দিয়ে, ত্যাগ সংগ্রাম। এখন আমরা আশা করব যে শামসুজ্জামান হেলালি ভাই চট্টগ্রাম শহরের নেতৃত্বে বলিষ্ঠ ভূমিকা রাখে
বিশেষ করে আমার প্রশ্নটা হচ্ছে যে চট্টগ্রাম শহরের উন্নয়নের জন্য আপামর জনতাকে সাথে নিয়ে তিনি একটা কাঙ্ক্ষিত বাণিজ্য নগরী গড়ে তুলতে আমরা ওনার নেতৃত্ব চাই। শুধু নেতৃত্ব বলতে আমরা প্রত্যাশা করব ওনাকে এগিয়ে যেতে, আমরা ওনার পাশে থাকব। উনি একজন ন্যূনতম পক্ষে মেয়র অথবা আমাদের এমপি, আর এক তাও যদি না হয় 16 ওয়ার্ড নিয়ে থানাগুলোর দায়িত্ব যেন উনি নেয়, যে চিটাঙের প্রবাসীদের যাতে যথাযথ মূল্যায়ন পায়, সরকারের উপর চাপ প্রয়োগ করে বা ওনারা নির্বাচিত হলে প্রবাসীদের যথাযথ সম্মান যেন উনি আদায় করে দেয় ওদের সমস্যা সমাধানে। তারপর হচ্ছে প্রশাসনের সকল সুযোগ সুবিধা যেন প্রবাসীরা পেতে পারে। আর সবার উপরে হচ্ছে একটি কাঙ্ক্ষিত উন্নয়ন, বাণিজ্যিক রাজধানীর কাঙ্ক্ষিত রূপরেখা প্রণয়ন, পণ্য সমস্যা এবং চাকরি সমস্যা, আবাসন সমস্যা, এই বিষয়গুলো যেন উনি নজরে এনে একটি সুন্দর কাঙ্ক্ষিত চট্টগ্রাম, যেটাকে অনেকে বলে প্রাচ্যের সুইজারল্যান্ড, সেই হারানো গৌরব উনি যেন ফিরিয়ে আনে, আমি ওনার মুখ থেকে ওনার কমিটমেন্টটা শুনতে চাই। অসংখ্য ধন্যবাদ রাজা ভাই আপনাকে সুন্দর আমাদের গেস্টের কাছে প্রশ্ন রাখার জন্য। বিশেষ করে উনি যেহেতু চট্টগ্রাম মহানগরীর গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব পালন করে যাচ্ছেন এবং ইতিমধ্যে উনি সিটি কর্পোরেশনের দায়িত্ব ছিল কাউন্সিলর হিসেবে 16 পদ থেকে। তো আশা করছি আপনি যে কথাগুলো বলছেন, বিশেষ করে আগামীর চট্টগ্রামকে, সম্ভাবনাময় চট্টগ্রামকে সুন্দর করার জন্য এবং নেতৃত্বে আসার জন্য, ওনাকে একজন মেয়র হিসেবে বা আদার সেক্টরগুলোতে ভূমিকা রাখার জন্য আপনার সুন্দর কমেন্টসের জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনি প্রোগ্রাম দেখতে থাকেন, আমরা ওনার মুখ থেকে শুনবো ইনশাল্লাহ। আপনার কথাগুলো, আমরা প্রশ্নের আনসারগুলো অবশ্যই ওনার মুখ থেকে শুনবো। আপনাকে কল দেওয়ার জন্য আবারও আমাদের আয়ন এক্সক্লুসিভ প্রোগ্রাম পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ রেজা ভাই। ধন্যবাদ। জি সরি, আমি কি রেজা ভাই দিয়ে শুরু করব? রেজা ভাই আমাদের জি, আপনি রেজা ভাইয়ের কথাটা ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমত আমাদের এই সম্মানিত ব্যক্তিত্ব এবং এই কমিউনিটির একজন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন এমন একজন ব্যক্তিত্ব। উনি আমার শোলকবহরেরই বাসিন্দা, এটা আমার আরও ভালো লেগেছে। উনি শোলকবহরেরই বাসিন্দা, আমার এলাকারই উনি ভোটার এবং উনি অত্যন্ত ঐতিহ্যবাহী ফ্যামিলির একটা সন্তান হিসেবে ওনাকে আমি ধন্যবাদ জানাচ্ছি। তো চট্টগ্রাম নগরের অনেকগুলো বিষয় তিনি তুলে এনেছেন। চট্টগ্রাম তো আসলে বাণিজ্যিক নগরী এবং প্রাকৃতিক সৌন্দর্যের একটি লীলাভূমি। আপনারা জানেন যে আমরা ইতিমধ্যেই চট্টগ্রাম শহরের ইতিমধ্যে আমাদের ফ্লাইওভারটা চালু হয়েছে। বিশেষ করে যারা প্রবাসীরা সরি এন্টারপ্রিনিয়র ওয়ান মোর কল। হ্যালো কলার, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি কলার, আসসালামু আলাইকুম। কোথেকে বলছেন? আপনার নামটা বলবেন এবং আপনার দেশের বাড়িটা বলবেন কাইন্ডলি। এবং আমার বাড়ি চট্টগ্রাম, আমি লন্ডন থেকে বলছি, আর আমার নাম হচ্ছে জাহেদ। জি অসংখ্য জাহিদ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে কল দেওয়ার জন্য। আমাদের গেস্টের কাছে কোনো প্রশ্ন আছে কিনা? ধন্যবাদ। আসলে আমি গ্যাসকে ধন্যবাদ জানার জন্য ফোন করছি। ওনাকে দেখে খুব ভালো লাগছে, ওনার সাথে আমার কথা হয়েছে, বাট সামনাসামনি দেখা হয়নি। বাট ওনার যে কর্মদক্ষতা, সামাজিক কমিটমেন্ট, এগুলো শুনে খুব ভালো লাগছে। উনিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট, আমিও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম। তো উনি যখন বেরোচ্ছে আমি তখন স্টার্ট করছি মাত্র। আচ্ছা, আসলে আমি মাসুদ তোমাকেও ধন্যবাদ জানাচ্ছি, যেহেতু তোমার সঞ্চালনা খুব সুন্দর হচ্ছে। গ্যাসকেও ধন্যবাদ জানাচ্ছি। তবে হেলালি ভাইয়ের কাছে যে জিনিসটা আশা করছি, ওনাকে ভবিষ্যতে মেয়র হিসেবে দেখতে চাই চিটাগাংয়ের। আর উনি যেহেতু শোলকবহর এলাকার কমিশনার ছিলেন, কাউন্সিলর ছিলেন, ওনার তো অনেক এক্সপিরিয়েন্স। তো চিটাগাংয়ের আসলে গেলে অনেক কিছু চোখে পড়ে। যেমন আমরা এখান থেকে যখন যে অনেক সমস্যা দেখতে পাই, তার মধ্যে 2-3টা জিনিস হচ্ছে, একটা হচ্ছে আপনার ট্রাফিক সিস্টেম, সেকেন্ড হচ্ছে এই যে ড্রেনেজ, ওপেন ড্রেনেজ, তারপরে এই যে ফুটপাথ গুলা ক্লিয়ার করা, এগুলা ক্লিয়ার করে ওদেরকে যদি পুনর্বাসন করা যায়, এই 3টা বিষয় আসলে খুব জরুরি। জি, তা উনি যেহেতু একজন দক্ষ সংগঠক, আশা করি ওনার মাধ্যমে চট্টগ্রামের এই
আমি আপনার- আপনাদের প্রোগ্রামের সফলতা কামনা করছি। আপনার দেশের বাড়ি কোথায়? চিরগং? আমার দেশের বাড়ি হাটাজারি। হাটাজারি। জাহিদ ভাইকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি আমাদের গুরুত্বপূর্ণ একটা কল এবং গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য আমাদের গেস্টের কাছে। অবশ্যই আমরা গেস্টের মুখ থেকে শুনবো, যেহেতু আমাদের চট্টগ্রাম একটু জলাবদ্ধতার মধ্যে সবসময় আমরা এই সমস্যাটা দেখে আছি। আশা করছি যেহেতু নতুন 5 আগস্টের পরে যে নতুন গভর্নমেন্ট, ইন্টেরিয়র গভর্নমেন্ট আছে, ওদেরকে অবশ্যই উনি যেহেতু সিটি কর্পোরেশনের বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করেছেন বিগত সময়, আশা করছি আগামীতে ওনার হাতে, ওনার নেতৃত্বে অবশ্যই এই সংকটগুলো আমরা সমাধানের দিকে দেখতে পাবো। এবং আপনার যে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা অবশ্যই আমাদের সবার এই সেম প্রশ্নটা আমাদের সবারই, যে জলবদ্ধতার নিরসনের জন্য আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে এগিয়ে আসতে হবে। তো আমি সম্মানিত গেস্টের কাছে ওনার মুখ থেকে শুনবো। আপনাকে কল দেওয়ার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ ভালো থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ। জি, ধন্যবাদ। আমাদের আরেকজন ভাই জাহিদ ভাই আমাদেরকে প্রশ্ন করেছেন। এর আগে আমি যে কথাটা শুরু করেছিলাম, চট্টগ্রাম তো পর্যটনের জন্য অসাধারণ একটা নগরী। তো এখানে অনেকগুলো সমস্যা আছে, সম্ভাবনাও আছে। জি, তো আমি সমস্যা যেগুলো, জলাবদ্ধতা সমস্যা, এটি একটি জাতীয় সমস্যা। এটি চট্টগ্রামে নয়, শুধু আমাদের রাজধানী থেকে শুরু করে শহরগুলোতে আমরা দেখতে পাই যে একটু পানি বৃষ্টি পড়লে, একদিন 2 দিন টানা বৃষ্টিপাত হলে আমাদের জলাবদ্ধতার সমস্যাটা প্রকট হয়ে যায়। চট্টগ্রাম শহরে এটি 2-3 ঘন্টা একটানা বৃষ্টি হলেও আমাদের কিছু জায়গা আছে এমন, এর মধ্যে আমি যেই জায়গায় অবস্থান করি, আমার ওয়ার্ডটাও জলাবদ্ধতার অন্যতম একটি কেন্দ্র হিসেবে পরিচিত। এটির জন্য একটি কাজ চলমান রয়েছে। আপনারা জানেন যে আমরা ইতিমধ্যে একটা বড় প্রকল্প সিডিএর পক্ষ থেকে নেওয়া হয়েছে, যেটির কাজ চলমান, এবং একটি নতুন খাল খননের কাজ শুরু হয়েছে। বদ্দারহাটের বারাইপাড়া থেকে শুরু করে এটি কর্ণফুলী ব্রিজ নদীতে গিয়ে এটা খালটা সংযুক্ত হবে। এই খালটা যদি হয়ে যায় তখন আমাদের কিছু সমস্যার সমাধান হবে। এর মধ্যে আমাদের জাহিদ ভাই একটি উন্মুক্ত ড্রেনেজের কথা বলেছে। তো এটি পুরনগরীতে এখনও সম্ভব হয়ে ওঠেনি, তবে 40-50% এলাকায় এখন ড্রেনেজ ব্যবস্থাটা, ওই যে উন্মুক্ত যেই নালা, এগুলো আমরা ইতিমধ্যে একটা ব্যবস্থার মধ্যে এসেছে। সরকার এটার ব্যবস্থা নিয়েছে এবং এটা আস্তে আস্তে ডাকনা দিয়েই আমাদের কভার করার চেষ্টা করা হচ্ছে। তারপরও আমাদের এটি আমি এমনি আলোচনায়ও আনতাম যে আমি লন্ডনে প্রথমবার যখন এসেছি, তখনও আমি গিয়ে গল্পের মধ্যে সবাইকে বলেছি যে এখানে যে ফুটপাথগুলো, লন্ডনের ফুটপাথগুলো 100% ইউজেবল, জনগণের জন্য, মানুষের জন্য, হাঁটার জন্য রাস্তা হিসেবে ব্যবহার হয়। আমাদের চট্টগ্রাম শহরে বা ঢাকা শহরে বিভিন্ন জায়গায় ফুটপাথগুলো বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান দখল করে রাখার কারণে আমরা আমাদের ফুটপাথগুলোকে উন্মুক্ত করা সম্ভব হচ্ছে না। এই জায়গায় আমাদের রাজনৈতিক সদিচ্ছ প্রয়োজন। সকলে মিলে যদি একমত হয়, তাহলে আমরা দেখা যাবে যে আমরা ফুটপাতের সমস্যার সমাধান করতে পারবো। এখন এক জায়গায় যখন আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করে আমাদের পক্ষ থেকে, সিটি কর্পোরেশনের পক্ষ থেকে, তখন দেখা যায় অন্য পক্ষ থেকে বলা হয় যে আপনি অমুকের দোকান ভেঙে দিয়েছেন, এই করেছেন। এইভাবে আমাদের সমস্যাগুলো, তো আপনারাও তো চট্টগ্রামের সন্তান, আপনারা তো এগুলো জানেন, আমাদের দেশের রাজনৈতিক কালচারটা। এই জায়গায় এই কাজগুলো একটু সবাইকে মিলেমিশে করলে আমার মনে হয় ফুটপাতের হাঁটার ব্যবস্থাটা আসলে অনেক বেশি আমাদের এখানে ভঙ্গুর ব্যবস্থাপনা, এই ব্যবস্থাপনাটা মজবুত হবে ইনশাল্লাহ। ভবিষ্যতে আমরা যখন আরও ভালো কোনো জায়গায় এখানে আমরা কাজ করার সুযোগ পাবো, আশা করি এই বিষয়গুলো ধীরে ধীরে সমাধানের দিকে নেওয়ার জন্য আমরা চেষ্টা করবো ইনশাআল্লাহ। অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের রেজা ভাই এবং জাহিদ ভাইয়ের যে প্রশ্নটা ছিল, অবশ্যই আপনারা আপনাদের প্রশ্নের মধ্যে আনসারটা পেয়ে গেছেন। আশা করছি আমরা এ ধরনের উদ্যোগকে স্বাগতম জানাচ্ছি এবং আগামীতে যেন আমাদের যে নেতৃত্ব যারা দিচ্ছেন বর্তমানে, তাদের হাত ধরে যেন চট্টগ্রাম একটা পর্যটন নগরী, এবং এই চট্টগ্রাম নগরীকে নিয়ে আমরা গর্ববোধ করি। বিশ্বের দরবারে অনেক পর্যটন নগরী হিসেবে খ্যাত এটা। তো এবং আমাদের লং বিচ হচ্ছে কক্সবাজার, এবং আমাদের অসংখ্য পর্যটনমুখী অসংখ্য পর্যটকরা কিন্তু ভিড় জমায় যখন আমাদের এই টাইমটাতে, বিশেষ করে শীতকালীন সময়টাতে। আমাদের পতেঙ্গা বিচ থেকে শুরু করে অনেকগুলো সুন্দর সুন্দর দেখার কিন্তু জায়গা রয়েছে। আমরাও কিন্তু রিসেন্টলি দেশে গিয়েছিলাম এবং দেশের সৌন্দর্যগুলো আমরা ফিল করেছি, এবং আমরা বলবো যে এই নগরীটা যেন আরও নগরায়নের জন্য যে ধরনের ভালো উদ্যোগগুলো আছে, এগুলো যেন বাস্তবায়নের জন্য আমি আমাদের আজকে সম্মানিত গেস্টকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, এবং আমাদের দর্শকদের যে চাওয়া পাওয়া, এগুলো যেন আপনার ব্যক্তিগত নোটে একটা নোট করে রাখবেন, আগামীতে যেন আমরা এই ধরনের কাজগুলো যেন আমরা সুন্দরভাবে সফলভাবে যেন করতে পারে।
তো আমি একটু ডিফারেন্ট টপিক্সের কারণ আপনি যখন এই লন্ডনে আছেন, বিশেষ করে ইতিমধ্যে আমাদের একজন অনারেবল তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে আগমন রয়েছে অলরেডি ইতিমধ্যে। গত 2 দিন আগে তিনি লন্ডনে অবস্থান করছেন। অনেক চেষ্টার অনেক প্রচেষ্টার পর ওনার এই দীর্ঘ সফরটা অনেক সাকসেসফুলি উনি লন্ডনে পৌঁছেছেন। আসলে এই বিষয়টা নিয়ে আপনার, যেহেতু আপনিও লন্ডনে আছেন, আপনার অনুভূতিটা কেমন, কিভাবে দেখছেন এটা ওনার এই লন্ডনের সফর? ধন্যবাদ আপনাকে। এখানে দুটি বিষয় জড়িত। একটি হলো পারিবারিক একটা ইমোশন জড়িত। 7.5 বছর পরে উনি ওনার সন্তান, ওনার বড় সন্তানের সাথে দেখা হওয়া এবং ওনার নাতি নাতনিদেরকে নিয়ে একসাথে সময় কাটানোর একটা সুযোগ উনি পেয়েছেন। এবং আরেকটি অত্যন্ত বেদনাদায়ক অধ্যায় যে উনি অনেক গুরুতর রোগে আক্রান্ত হওয়ার পরেও আমরা অমানবিক একটা সরকারের কবলে পড়ার কারণে তাকে আজকে 7.5 বছর পরে ট্রিটমেন্টের জন্য বিদেশে আসতে হয়েছে। উনি যদি আরেকটু আগে আসতে পারতেন, আমার মনে হয় ওনার ট্রিটমেন্টটা আরও ভালো হতো। এরপরও আমি অন্তরের অন্তঃস্থল থেকে আল্লাহর কাছে দোয়া করি উনি যাতে পরিপূর্ণভাবে সুস্থ হয়ে, বাংলাদেশে তিনি 3বারের প্রধানমন্ত্রী ছিলেন, শুধু তাই নয়, তিনি রাজনীতিতে ভদ্রতা কাকে বলে অনেক জায়গায় তিনি এগুলোকে ইমপ্লিমেন্ট করেছেন এবং তিনি স্বাধীনতা আন্দোলনের মহানায়ক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী। সব কিছু মিলিয়ে উনি বাংলাদেশে গিয়ে তিনি আবার চমৎকারভাবে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন, বুদ্ধি দেবেন, পরামর্শ দেবেন এবং এই দেশ গঠনের ক্ষেত্রে তিনি যে দেশপ্রেমিক একজন নাগরিক হিসেবে তিনি আমাদের কাছে আবারও ভূমিকা রাখবেন, আমি এই প্রত্যাশা করি। তার পরিপূর্ণ সুস্থতা কামনা করি এবং তারা পারিবারিকভাবে যে এখন সময়টা কাটাচ্ছে এটি যাতে সুন্দর হয়, চমৎকারভাবে ওনাদের পারিবারিক বন্ধনটা যাতে ওনারা সময়টা কাটাতে পারে, এই জন্য আমরা শুভকামনা করছি। তিনি আবার পরিপূর্ণভাবে সুস্থ হবেন এবং সুস্থ হয়ে তিনি দেশে গিয়ে দেশের গঠনে ভূমিকা পালন করবেন, এই প্রত্যাশা আমি ব্যক্ত করি বেগম খালেদা জিয়া এবং তার পরিবারের প্রতি। অসংখ্য ধন্যবাদ। আমরা একটা ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি যেতে হবে, বিরতির পর আমরা এই বিষয় নিয়ে আবার আলোচনা করব। হ্যালো ভিউয়ার্স, আমরা একটা বিজ্ঞাপন বিরতি যেতে হচ্ছে। আমাদের প্রোগ্রাম চলমান থাকবে এবং আমরা গুরুত্বপূর্ণ টপিকসগুলো নিয়ে আবার আমাদের ব্রেকের পর আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত আপনারা চোখ রাখুন স্কাই 782 INTV-তে আমাদের আজকের স্পেশাল আইন এক্সক্লুসিভ প্রোগ্রামে। অসংখ্য ধন্যবাদ। আমি হোটাই মিয়া পুলিরে তো আর জন্য তেন বিয়া দিতাম পারতাম না। তালই সব আমি সান মিয়া আগে মিষ্টি মুখ কান্দা খই লক্কা। বাবা আমি রাজি, আলহামদুলিল্লাহ। রাজি তো হবেই। মিস্টার সুইটের মিষ্টি বলে কথা। মিস্টার সুইট এখন দেশের সীমানা পেরিয়ে হোয়াইট চ্যাপেল রোড, লন্ডনে। এখানে উন্নত প্রযুক্তি ও অভিজ্ঞ কারিগর দ্বারা সব ধরনের কেক ও মিষ্টি তৈরি এবং অর্ডার রাখা হয়। মিস্টার সুইটের মিষ্টি আভিজাত্য করে সৃষ্টি। I've been thinking I want to plan my funeral so it feels more like a celebration. My parents always said I was born dancing. I just love it. Bhangra, disco, even line dancing. So when my time comes, I want to have music, dancing, the lot. With over 150 years experience, you can count on Co-op Funeral Care to help you pre-plan the funeral you want. To find out more, visit Co-op Funeral Care or give us a call. At Able Care, we help adults of all ages maintain their independence at home. Licensed by the Care Quality Commission, our services meet the highest standards. We offer personalized hourly visiting care and live-in care options. Our specialized dementia care provides a supportive environment. We're dedicated to compassionate end-of-life care. Need companionship or help with daily tasks? We're here for you. Able Care. Your independence, our priority. হ্যালো ভিউয়ার্স, আরেকবার স্বাগতম জানাচ্ছি INTV-র আইন এক্সক্লুসিভ প্রোগ্রামে। এই প্রোগ্রাম মূলত আমরা যারা সরাসরি টিভি পর্দার সামনে দেখছেন আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আবারও, এবং যারা ফেসবুক লাইভ এবং ইউটিউব লাইভ দেখছেন আপনাদেরকে
আবার স্বাগত জানাচ্ছি আমাদের আইন এক্সক্লুসিভ প্রোগ্রামে। এই প্রোগ্রামটা আসলে আমরা বর্তমানে বাংলাদেশ কারেন্ট সিচুয়েশন নিয়ে কথা বলছি এবং আমাদের সাথে রয়েছেন একজন গুরুত্বপূর্ণ গেস্ট, যিনি শুধু চট্টগ্রাম থেকে আমাদের চট্টগ্রাম মহানগরীর জামাত ইসলামের সম্মানিত সাংগঠনিক সম্পাদক শামসুজ্জামান হেলালি ভাই, এবং তিনি চট্টগ্রাম সিটি কর্পোরেশন 8 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। ওনার সাথে আমরা ওনাকে নিয়ে এবং ওনার সফলতার গল্প নিয়ে এবং ওনার বর্তমান যে রাজনৈতিক সামাজিক প্রেক্ষাপটগুলো নিয়ে আমরা আলোচনার মধ্যে রয়েছে, এবং ইতিমধ্যে আমাদের কাছে অনেক ফোন কল রয়েছে। আমরা ইতিমধ্যে অনেকের ফোন কল পেয়েছি এবং আমরা আরও কয়েকজন কলার চেষ্টা করতেছি আমাদের সাথে কথা বলার জন্য, গেস্টের সাথে কথা বলার জন্য। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনি আবার ট্রাই করেন, অবশ্যই আমরা কথা বলবো আপনার সাথে, আপনার প্রশ্ন, আপনার জিজ্ঞাসা আমরা তুলে ধরবো আমাদের গেস্টের কাছে। অবশ্যই আপনি আবার ট্রাই করবেন ইনশাল্লাহ। সো হ্যালো ভাই, আসলে আমাদের যেহেতু 3 দিনের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া লন্ডনে অবস্থান করছেন, এই বিষয় নিয়ে আপনি আলোকপাত করেছেন। আমরা বর্তমান যেহেতু আমাদের ডক্টর ইউনূস যেহেতু আমাদের কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার বাংলাদেশ এখন নেতৃত্ব দিয়ে যাচ্ছেন, এই সংস্কারগুলো নিয়ে ওরা চেষ্টা করে যাচ্ছে, বিশেষ করে বাংলাদেশের যে সংকট যে সমাধান করার জন্য তাদের যে সংস্কারগুলো ইতিমধ্যে তারা আপনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তো এই বিষয় নিয়ে আপনার কোনো মতামত আছে কিনা, যে তারা সংস্কারের জন্য যে চেষ্টা চালিয়েছে, বিশেষ করে যে নির্বাচন এবং আদার্স যে পারপাসগুলো, যে সমসাময়িক বিষয়গুলো তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে, এই বিষয় নিয়ে যদি আপনার একটু দর্শকদের উদ্দেশ্যে একটু বলতেন। ধন্যবাদ একটি চমৎকার প্রশ্ন করার জন্য। আমি শুধু 15 বছর বা 17 বছরের কথা বলবো না, জাতি এখন 54 বছরে, আমাদের স্বাধীনতার 54 বছর আমরা ইতিমধ্যেই পদার্পণ করেছি। আমাদের রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় ভোটের যে ব্যবস্থাপনাটা, এটির একটি সঠিক ব্যবস্থাপনায় এনে আমরা এখনও রাষ্ট্রকে উপহার দিতে পারি নাই। এর মধ্যে অনেকেই সরকারে ছিল, গভর্নমেন্ট পরিচালনা করেছে, সরকার পরিচালনা করেছে, আমাদের বিভিন্ন রাজনৈতিক দল। তো আমাদের উচিত যে ওনারা যদি এরকম একটি ব্যবস্থাপনা, যে আমাদের নির্বাচন ব্যবস্থার যে সংস্কারটা, এটি একটি অতি গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন আসলে আমরা নানা রকমের গল্প বিগত 15 বছরে শুনেছি। একদিন ভোট দেওয়াই কি গণতন্ত্র, ভোট দিলেই কি হবে, যদি ভোটে অন্যজন আসে উন্নয়নের ধারাবাহিকতা নষ্ট হয়, এই অনেক কথা আমরা শুনেছি। কিন্তু ভোটিং ব্যবস্থাটা যখন জনগণ থেকে কেড়ে নেওয়া হয়, তখনই আসলে ফ্যাসিজমের জন্ম হয় ওখান থেকেই। তখন আর জনগণকে আমরা পাত্তা দিতে চাই না। ভোট যতক্ষণ থাকে জনগণকে মিনিমাম একটা পাত্তা দেওয়ার জায়গা থাকে। 5 বছর পর হলো তুমি যে দুরাচার, স্বৈরাচার এবং বিভিন্ন রকমের নিবর্তনমূলক কাজ করছো, আমরা এটার একটা জবাব দেওয়ার জন্য সুযোগ পাই। কিন্তু ভোটিং ব্যবস্থাটা না থাকার কারণে বিগত 15 বছর আমরা দেখতে পেয়েছি ভোট কেন্দ্রে ভোটার ছিল না। ভোটের আগেই 154 জন নির্বাচিত, আবার কোনো সময় ভোটের আগের রাতের দিনেই সিল মেরে সব শেষ করে ফেলা হয়েছে। এরপরে তার ভোট সিস্টেমটাকে ডামি নির্বাচন আমরা দেখেছি, নিজেদের মধ্যে নির্বাচন এরকমও দেখেছে, এবং যেখানে 4 থেকে 5% মানুষও ভোট কেন্দ্রে যায়নি, কিন্তু দেখানো হয়েছে 42% মানুষের ভোটার উপস্থিতি দেখানো হয়েছে। এই ধরনের বিশৃঙ্খল পরিবেশগুলো থেকে যদি জাতিকে উদ্ধার করতে হয়, তাহলে আমাদেরকে অবশ্যই একটি টেকসই সংস্কার দরকার, যার মাধ্যমে কোনো সরকার আসলেই 5 বছর পর যাতে তিনি একটা কল চেষ্টা করতেছি আমাদের সাথে কথা বলার জন্য। হ্যালো কল, আসসালামু আলাইকুম। আপনার নামটা বলবেন, কোত্থেকে বলছেন প্লিজ? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। আপনি কোত্থেকে বলছেন? আপনার নামটা কাইন্ডলি একটু বলবেন প্লিজ। আমি লন্ডন থেকে বলতেছি। আমাদের প্রিয় ভাই হেলালি ভাইয়ের সাথে একটু কথা বলতে চাই, কয়েকটা প্রশ্ন রাখতে চাই আপনার মাধ্যমে। অসংখ্য ধন্যবাদ আপনার ইব্রাহিম ভাই, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আপনার ফোন করার জন্য। এবং আমাদের হেলালি ভাইয়ের কাছে যদি প্রশ্ন থাকে, ইয়েস আপনি সরাসরি করতে পারেন প্লিজ। জি হেলালি ভাই। আসসালামু আলাইকুম প্রিয় ভাই হেলালি ভাই, কেমন আছেন আপনি? জি ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। সুদূর বাংলাদেশ থেকে লন্ডনে এসেছেন আপনি। আইএন টিভিতে আসলে আজকের প্রোগ্রাম আপনাকে দেখে অনেক ভালো লাগতেছে। আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল আর কি, আসলে জানি না কয়টা প্রশ্ন করার সুযোগ আছে আমার। বাংলাদেশের বর্তমান পরিস্থিতি আসলে দীর্ঘদিন একটা সময় পার হওয়ার পর এখন আসলে কতটুকু বাংলাদেশ প্রপার বাংলাদেশের দিকে যাবে বলে আপনি মনে করেন, বা আসলে বাংলাদেশের উন্নতি কতটুকু সম্ভব পরে আপনি মনে করেন? আপনার দল কিভাবে বাংলাদেশকে উন্নয়নের দিকে সাপোর্ট করবে বলে আপনার বিশ্বাস?
ইব্রাহিম ভাই, আর কোনো প্রশ্ন আছে? আমি আসলে আর করি না তাহলে। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনার দেশের বাড়িটা যদি একটু বলতেন কাইন্ডলি। আমি হচ্ছে চিটাগাং, চট্টগ্রাম, ফটিকছড়ি থেকে। ধন্যবাদ আপনাকে আমাদের হেলালি ভাইকে স্মরণ করার জন্য এবং কল দেওয়ার জন্য। গুরুত্বপূর্ণ একটা ফোন আপনি কল দিয়েছেন এবং প্রশ্ন করেছেন। অবশ্যই আমি হেলালি ভাইয়ের মুখ থেকে শুনবো এই বিষয় নিয়ে, এবং ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। আমাদের প্রোগ্রামে শেষ পর্যন্ত থাকবেন, আপনার প্রশ্নের উত্তর অবশ্যই আমরা গেস্টের মুখ থেকে শুনবো। ধন্যবাদ আপনাকে কল দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম। জি, আমরা আসলে কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে কথা বলছিলাম। জি, ওনারা যেভাবে সংস্কারের কাজটা শুরু করেছেন, বিশেষ করে বাংলাদেশের সাংবিধানিক কিছু সংকট আছে, সংবিধানে কিছু সংশোধন আনা দরকার, এই বিষয়গুলোকে ওনারা দেখছেন। এবং আপনারা তো ইতিমধ্যে জেনেছেন যে কোর্টের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যে একটি বাতিল করা হয়েছিল, এটি ওই রায়টা বাতিল করে দেওয়া হয়েছে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে। কোন সিস্টেমে কীভাবে আসবে এটি রাজনৈতিক দলগুলোকেই ঐক্যমত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে, যাতে আমরা সামনের যে দিনগুলো, এই দিনগুলোতেই ব্যবস্থাপনাগুলোকে যাতে আমরা টেকসই করতে পারি। এরপরে আমাদের যে আরও শুধু একটা দুইটা না, আমাদের দেশের যেই টেন্ডার ব্যবস্থাপনা আছে, আমাদের দেশের যেই শিক্ষা ব্যবস্থার যে বই ছাপানো থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থার বারে বারে পরিবর্তন করে আমাদের শিক্ষা ব্যবস্থাটাকে একটা ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছে। এই ব্যবস্থাগুলোকে একটা ঠিকমতো একটি জায়গায় এনে দাঁড় করাতে হচ্ছে, সংস্কার করতে হচ্ছে। এবং আপনারা জানেন যে আপনাদের কেন এসে আমি যেটা লক্ষ্য করেছি যে সারা পৃথিবীতে পুলিশ ব্যবস্থাপনাটা যত বেশি জনবান্ধব হয়, সেই দেশের উন্নয়ন এবং অন্যান্য কাজগুলোতে দেখা যায় যে তত বেশি আনন্দের সাথে মানুষ জনগণ সেবাগুলো নিতে পারে। পুলিশ ব্যবস্থাপনাটা আমাদের এখানে পুলিশিংটা যেভাবে দলীয়করণ এবং বিভিন্নভাবে নিজেদের আজ্ঞাবহ করে ফেলা হয়েছে, এই বিষয়গুলোতে একটা মৌলিক সংস্কার দরকার। যে পুলিশ জনগণের হবে, সরকার আসবে, বিভিন্ন সরকার ক্ষমতায় আসবে, কিন্তু পুলিশ হবে ন্যায়ের প্রতীক হিসেবে তারা ভূমিকা রাখবে। কিন্তু আমরা রাজনৈতিক পৃষ্ঠপোষকতার কারণে দেখা যায় যে পুলিশ থেকে আমরা সেই সার্ভিসটা নিতে পারি না, যেটা আপনারা এখানে লন্ডনের মতো জায়গায়, আরও বিভিন্ন উন্নত জায়গায়, আমি বিভিন্ন মধ্যপ্রাচ্যের দেশগুলোতেও দেখা যায় যে পুলিশ জনগণের বন্ধু হিসেবে যে ভূমিকাটা পালন করে, সেটা আমাদের এখানে অনুপস্থিত। এটির কারণ, সবচেয়ে মৌলিক কারণ, শুধু পুলিশকে দোষ দিলে তো হবে না। এই জায়গায় আমাদের বড় ব্যর্থতা হলো আমরা সরকারগুলো চাই যে আমরা যেভাবে বলি পুলিশিংটা সেভাবে চলবে। যেই কারণ থেকে আমাদের ফেসিজমের সূচনা হয় এবং ফেসিস্টরা তৈরি হয় ওই জায়গাগুলো থেকে, নিজেদের মতো করে সব কিছু করতে গিয়ে। এই ব্যবস্থাগুলো এখন অন্তর্বর্তীকালীন সরকার চাচ্ছে যে বিভিন্ন জনের অংশীজনের, বিভিন্ন যারা এটার অংশীজন আছে তাদের সাথে মতামত নিয়ে, জনগণের মতামত নিয়ে পুলিশি ব্যবস্থা সংস্কারের জন্য তারা উদ্যোগ নিয়েছে। এবং আমি মনে করি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার সঠিক জায়গায় কাজ করছে এবং ওনাদেরকে একটু সুযোগ দিলে ওনারা আমাদের ব্যবস্থাপনাগুলো ঠিক করে দেওয়ার পর যে কোনো রাজনৈতিক দল যখন ক্ষমতায় আসবে, আমি মনে করি তাদের জন্য রাষ্ট্র পরিচালনাটা আগের চাইতে অনেক মসৃণ হবে এবং তারা অনেকগুলো ভালো কাজ মানুষের জন্য করতে পারবে। এর মধ্যে আমাদের একজন ভাই প্রশ্ন করেছিল যে চাঁদাবাজ এবং চাঁদাবাজি, এই বিষয়গুলো নিয়ে। এগুলো আসলে তো আপনারা বুঝতেছেন যে আমাদের পাওয়ার পলিটিক্সের সাথে যারা জড়িত তারা অনেককেই নিজেদের আশ্রয়ে প্রশ্রয়ে রাখতে হয়। ওনারা মনে করে যে আমরা পাওয়ারে টিকে থাকতে হলে এদেরকে রাখতেই হবে, যে কারণে আমরা এই ব্যবস্থাপনাটাকে চিরতর উচ্ছেদ করা খুব কঠিন হয়ে পড়েছে। তা আমি আশা করি অন্তর্বর্তীকালীন সরকার এবং আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে বারবার এই বিষয়ে সতর্কতা, হুঁশিয়ারি দেওয়া হচ্ছে যাতে চাঁদাবাজিটাকে আমরা 0% নিয়ে আসা যায়। এটা আমার মনে হয় আমরা যেভাবে এখন কাজগুলো করে যাচ্ছি এবং সবাই মিলে যে কাজগুলো করে যাচ্ছে, এর মধ্যেই চাঁদাবাজিটা ইনশাল্লাহ একটা পর্যায়ে 0-তে নেমে যাবে ইনশাআল্লাহ। আমি আপনার কথা থেকে আমরা বুঝতে পারলাম যে আসলে এই সংস্কারের দরকার। আসলে আপনার দৃষ্টিকোণ থেকে আসলে আগে সংস্কারটা দরকার, নির্বাচন নয়। জি, অসংখ্য ধন্যবাদ। আশা করছি আমাদের যারা ভিউয়ার্স, যারা দর্শকরা আসেন, যারা প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের উত্তরটা অবশ্যই ইতিমধ্যে আপনি পেয়েছেন। আমরা আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয় বাংলাদেশের মধ্যে জাতীয় ঐক্য নিয়ে একটা জাতীয় ঐক্য ডাক নিয়ে দিয়েছেন এবং সবাই সম্মিলিতভাবে দেশ গড়ার জন্য সবাই একই কাতারে অবস্থান করছেন। এবং বিশেষ করে আমি একটা কল নিয়ে আপনার কাছে আবার আসছি। হ্যালো কল, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মাসুদ ভাই এবং হেলালি ভাই, আমি মোহাম্মদ কিশোর হোসেন ভূঁইয়া লন্ডন থেকে বলছি। জি কিশোর ভাই, কেমন আছেন আপনি?
জি, আলহামদুলিল্লাহ ভালো। আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। জি, ধন্যবাদ আপনাকে কল দেওয়ার জন্য। আপনার কোনো প্রশ্ন বা কোনো পরামর্শ বা কোনো কিছু আছে কিনা আমাদের গেস্টের কাছে? তো ব্যক্তিগতভাবে হেলালি ভাইয়ের ব্যাপারে বলতে গেলে আসলে অনেক কিছুই বলা যায়। তো আমি সেদিকে না গিয়ে দলগতভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর একজন প্রতিনিধি হিসাবে হেলালি ভাইয়ের কাছে দুটো প্রশ্ন করব। এক নাম্বার প্রশ্ন হচ্ছে, কিছুদিন ধরে বাংলাদেশের সংবিধান সংস্কারের ব্যাপারে কিছু আলোচনা খুব জোরালোভাবে চলছে। জি, দল হিসাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীর এই ব্যাপারে স্ট্যান্ডটা কোথায়, এটা একটু হেলালি ভাইয়ের কাছে শুনতে যাচ্ছিলাম। জি। আর আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, জুলাই বিপ্লবের যে ঘোষণাপত্র, যেটা মানে কিছুদিন পর সব রাজনৈতিক দলের সম্মতিতে প্রকাশিত হওয়ার কথা, তো ওই ব্যাপারে বাংলাদেশ জামায়াত ইসলামীর অবস্থান কোথায় বা মতামত কি, এটা একটু হেলালি ভাইয়ের কাছে জানতে চাচ্ছিলাম। জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সুন্দর একটা প্রশ্ন, বিশেষ করে দুইটা প্রশ্ন করেছেন। আমরা গেস্টের মুখ থেকে শুনবো। ধন্যবাদ আপনাকে প্রশ্ন রাখার জন্য। আর কোনো প্রশ্ন আছে কিনা আপনার? জি না, ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। আপনার প্রোগ্রাম দেখতে থাকেন, অবশ্যই আমরা আমাদের গেস্টের মুখ থেকে শুনবো আপনার প্রশ্নের উত্তর। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম। জি, হ্যালো ভাই, যে জাতীয় ঐক্যর আগে আমি দর্শকের আনসারটা দেওয়ার জন্য আপনার কাছে অনুরোধ জানাচ্ছি। সংবিধান সংস্কার এবং আরেকটা বিষয় নিয়ে উনি সংবিধান সংস্কারে বাংলাদেশের যে মানুষের জন আকাঙ্ক্ষার ভিত্তিতেই সংবিধান সংস্কার হবে কি হবে না এটা ঠিক হবে। এবং এটার জন্য ইতিমধ্যে আপনারা লক্ষ্য করেছেন বা আপনাদের এসছে, এটি একটি গণভোটের মতো আয়োজন করেই সংবিধানের মতো জায়গায় হাত দেওয়ার ব্যাপারে বর্তমান সরকার চিন্তা করছে। আমি মনে করি এটি একটি উত্তম পদ্ধতি। মানুষ যদি, সংখ্যাগরিষ্ঠ মানুষ চায় সংবিধানের এই বিষয়গুলো সংশোধন হওয়া দরকার, তাহলে এখানে এভাবেই হলে আমাদের জন্য, সবার জন্য কথা বলার সুযোগটা কম থাকে এবং এটি সত্যিকার অর্থে একটি জনমানুষের প্রতিনিধিত্বশীল সংবিধান হিসেবে বাংলাদেশের জন্য একটি অনন্য নজির স্থাপন করতে পারবে। 2 নম্বর যে বিষয়টা উনি বলেছেন যে জুলাই বিপ্লবের ঘোষণা, এটি তো বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সহ যারা এই 24-এর আন্দোলনে যারা জীবন দিয়েছে, এই ফাঁকে আমি এই কথাটাই তুলে আনতে চাই। বৈষম্যবিরোধী আন্দোলনে 4 বছরের শিশু থেকে 6 বছরের শিশু থেকে বৃদ্ধ, আবাল বৃদ্ধ, যুবক, ছাত্রছাত্রী এবং গৃহিণী, ঘরের দাদি সহ যারা ইন্তেকাল করেছেন, সকলের রুহের মাফরাত কামনা করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদের সকলকে শহীদ হিসেবে কবুল করুক, আল্লাহর কাছেই প্রার্থনা করি। এবং যারা আহত হয়েছে তারা যাতে সুচিকিৎসা পায় এবং দ্রুত তাদের আরোগ্য কামনা করি। এবং তাদেরকে রাষ্ট্রের পক্ষ থেকে যে সিদ্ধান্তগুলো নেওয়া হচ্ছে, তাদেরকে চাকরি দেওয়া এবং তাদেরকে বিভিন্নভাবে পুনর্বাসিত করা, তাদেরকে রাষ্ট্রীয় পক্ষ থেকে তাদেরকে ব্যবস্থাপনা করা, এটাকে জোরালোভাবে সমর্থন করি এবং দাবিও জানাই। এই যে জুলাই বিপ্লবের যে বিপ্লবীদের ঘোষণা, এটা তো আসলে তাদের কাজ। তারা তো 15 তারিখ পর্যন্ত বোধহয় জানুয়ারির একটা সময় দিয়েছে। এর মধ্যে সরকারের পক্ষ থেকে আলোচনা করে তারা এটার ব্যাপারে সিদ্ধান্ত নেবে। এক্ষেত্রে জামাতের কেন্দ্রীয় সিদ্ধান্ত যেই এটার সমর্থন বা এই ব্যাপারে কেন্দ্রীয় সংগঠন যেভাবে আমাদেরকে রিয়েক্ট করে, আমরা সেভাবে রিয়েক্ট করবো ইনশাআল্লাহ। জি, আশা করছি আমাদের কিছু যিনি প্রশ্ন করেছেন আপনার প্রশ্নের উত্তর ইতিমধ্যে পেয়েছেন। আমরা যে বিষয়টা নিয়ে আলোকপাত করছিলাম, যে জাতীয় ঐক্য নিয়ে যে ডাক দিয়েছেন, বাংলাদেশের প্রত্যেকটা শ্রেণীর মানুষ কিন্তু এই কাতারে সারিবদ্ধ হচ্ছেন এবং তারা জাতীয় ঐক্য নিয়ে বাংলাদেশকে একটা সোনার বাংলাদেশ করার জন্য তাদের যে প্রচেষ্টা, এই প্রচেষ্টার যে মানুষ যে সহমত দিয়েছেন, এ বিষয় নিয়ে যদি আপনি একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে যদি বলতেন। আমি জাতীয় ঐক্যের ব্যাপারে যে বিষয়টি আমি বলতে চাই, এটি হলো বাংলাদেশের জাতীয় ঐক্য কী সেটি আমরা 5ই আগস্টের যে বিপ্লব, এই বিপ্লব আমরা দেখেছি। আমরা যারা এই বিপ্লবের একজন দর্শক ছিলাম, রাস্তায় ছিলাম, কাজে ছিলাম, পিছনে ছিলাম, আমরা দেখেছি ঘরের গৃহবধূ থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতা, ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের 18 কোটি মানুষ এক কাতারে এসে এই বিপ্লবকে সমর্থন দিয়েছে। যারা পতিত স্বৈরাচার, যারা ফেসিস্ট, যারা পালিয়ে যেতে বাধ্য হয়েছে, তাদের দলের করা অনেক মানুষও তাদের সন্তানরাও এই জুলাই বিপ্লবে অংশগ্রহণ করেছে এবং তারা খুবই চমৎকার একটি ভূমিকা রেখেছে। জাতীয় ঐক্য এটি একটি জাতির জন্য, একটি জাতির সামনে এগিয়ে যাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আমরা সকলেই জানি, আমরা অতীতমুখিতা
আজকে 54 বছর হয়ে গেল। এখন কাউকে গায়েল করতে হবে, 71-এর চেতনাকে সামনে নিয়ে আসি আমরা। এই যে যারা এই কাজগুলো করছি, বুঝে করছি না বুঝে করছি, দেখা যায় যে এই অস্ত্রগুলো নিজেদের বিরুদ্ধে ব্যবহার হয়েছে, এরপরও তারা এর অপব্যবহার থেকে নিজেদেরকে রক্ষা করতে আমরা পারছি না। এটা আমাদের জন্য, জাতির জন্য অত্যন্ত দুর্ভাগ্যজনক। আমরা 71-এর পরের প্রজন্মরা এখন বাংলাদেশে নেতৃত্ব দিচ্ছে, 71-এর পরের প্রজন্মরা এখন বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য লড়াই করছে, রক্ত দিচ্ছে। এখনও যদি আমরা কথায় কথায় শুধু ওই জিনিসটাকে টেনে এনে এক পক্ষকে গায়েল করা, এটা জাতীয় ঐক্যের পক্ষে প্রচণ্ড ধরনের মারাত্মক একটা ভূমিকা, নেগেটিভ ভূমিকা পালন করে। এই জন্য আমরা যারা দেশের ভালো চাই, এই দেশকে ভালোবাসি, আমি মনে করি আমরা অতীত থেকে শিক্ষা নেব, কিন্তু ভবিষ্যৎকে আমরা নির্মাণ করব আমাদের সন্তানদের, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উপযোগী করে একটি দেশ গঠনে আমরা এগিয়ে যাব। আমাদের সাথে স্বাধীন হয়েছে মালয়েশিয়া, আজকে কোথায় গিয়ে দাঁড়িয়েছে, আমাদের ছেলেরা মালয়েশিয়া গিয়ে কাজ করছে। আমাদের সাথে স্বাধীন হয়েছে সিঙ্গাপুর, আজকে কোথায় গিয়েছে। কথায় কথায় আমরা সিঙ্গাপুরের উদাহরণ দিই, অসুস্থ হলে আমরা সিঙ্গাপুরে রুগী ডাক্তার দেখাতে যাই, কিন্তু আমরা সিঙ্গাপুরকে তো, বাংলাদেশকে সিঙ্গাপুরের মডেলে তো এগিয়ে নিয়ে যেতে পারি নাই। উন্নয়নের যে একটা মডেল করা দরকার সেটা তো পারি নাই। আমরা এখনও কথায় কথায় একজন আরেকজনকে নির্মূলের কথা বলি। আমাদের তো বলতে হবে সবাই মিলে আমরা এই দেশটাকে গঠন করি। এটা আমাদের দেশ, এটা আমাদের দেশকে যদি আমরা সামনের দিকে গঠন করার ক্ষেত্রে দল মত নির্বিশেষে, আমাদের সন্তানরা, মেধাগুলো আজকে বিদেশে পাচার হয়ে যাচ্ছে, ভালো ভালো স্টুডেন্টগুলো আজকে দেশের বাইরে গিয়ে আর ফিরে আসছে না। এই যে অবস্থা, তারা কেন ফিরে আসছে না? তারা কিন্তু টাকার জন্য বাইরে গিয়েছে। আমি অনেকের সাথে কথা বলেছি ব্যক্তিগতভাবে, এবার লন্ডন সফরে অনেকের সাথে কথা বলেছি। তারা টাকার জন্য কিন্তু দেশ থেকে চলে আসে নাই। তারা বাংলাদেশকে একটি শান্তি শৃঙ্খলার দেশ হিসেবে দেখতে চায়, যেখানে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন থাকবে, শান্তিপূর্ণ, দলমতের ঊর্ধ্বে উঠে মানুষ নাগরিক সেবা পাবে। এই বিষয়গুলো আমরা পাচ্ছি না বলেই, জাতীয় ঐক্যমত্য গঠিত হচ্ছে না বলেই আমাদের মেধাবী মুখগুলো দেশের বাইরে চলে যাচ্ছে। এই অবস্থার অবসানের জন্য দেশের ঐক্যের কোনো প্রয়োজন, বিকল্প নেই। আপনার কাছে আমার দুইটা প্রশ্ন থাকবে। একটা হচ্ছে যে আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে আমাদের হাতে সময়ের স্বল্পতার কারণে আমরা অনেক টপিকসগুলো আলোচনার মধ্যে নিয়ে আসতে পারি নাই। আমাদের কাছে ফেসবুক লাইভে অনেকেই অনেক প্রশ্ন কমেন্টস করেছেন। অসংখ্য ধন্যবাদ যারা আমাদের ফেসবুক লাইভে কমেন্টস করেছেন। আমি সর্বশেষ আপনার কাছে একটা, বিএনপি, বাংলাদেশ জামাত ইসলাম এবং বিএনপির, যেহেতু বাংলাদেশের মধ্যে বর্তমানে দুইটা বড় দল এবং এদের মধ্যে আমরা সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বাকবিড়ম্বনা দেখতেছি, যে এ বিষয়ে যদি আপনি সংক্ষেপে যদি একটু। আমি যেটা মনে করি, আপনি যেটি মিন করেছেন, এটি আমরা দেখা যাচ্ছে যে বিচ্ছিন্ন কিছু নেতা যারা বিভিন্নভাবে কমেন্টস করছেন জামাত ইসলামীকে নিয়ে, বিএনপির অনেকগুলো নেতা। জামাত কিন্তু শান্তিপূর্ণভাবেই তাদের কথাগুলোর জবাব দেওয়ার জন্য চেষ্টা করছে, যুক্তি সহকারে। আমি মনে করি বিএনপির যে মূল নেতৃত্বের পক্ষ থেকে এ ধরনের কোনো কথা আসে নাই। এগুলো ওই যে প্রতিযোগিতায় টিকে থাকার জন্য এবং মানুষের দৃষ্টিকে ভিন্ন কাতে নেওয়ার জন্য তারা এই ধরনের ভূমিকায় কথার যুদ্ধে নেমেছে বলে আমার কাছে মনে হচ্ছে। এটি পরিস্থিতির আলোকে এটি যে কোনো সময় ঠিক হয়ে যাবে। আমরা চাই বিএনপি, জামাত এবং বাংলাদেশের অন্যান্য সকল ছোট ছোট দল সবাই মিলে যাতে আমরা বাংলাদেশটাকে সামনের দিকে নিয়ে যেতে চাই। এখানে ফেসিজমের কোনো জায়গা থাকবে না। ফেসিবাদীদেরকে বাদ দিলে আমরা সবাইকে নিয়েই কাজ করতে চাই। ফেসিবাদীদেরকে বাদ দিয়ে সকলকে নিয়েই জাতীয় ঐক্যটা হবে এবং তাদেরকে নিয়েই বাংলাদেশকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। ইনশাল্লাহ এই পরিস্থিতি আগামী নির্বাচনের আগে এই ধরনের একটা পরিস্থিতি, সিচুয়েশন তৈরি হবে। ঐক্যবদ্ধভাবে বাংলাদেশ এগিয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আমরা ইতিমধ্যে আমরা বিভিন্নভাবেই আমরা সোশ্যাল মিডিয়াতে এবং বিভিন্ন পত্রপত্রিকার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন নিয়ে যে একটা আমেজ বাংলাদেশের মধ্যে অবস্থান করছে। বিশেষ করে 2025 সালে তো নির্বাচন সম্ভব হচ্ছে না, মনে হচ্ছে যে 2026 সালে আমাদের নির্বাচন। এই বিষয়ে যদি একটু সংক্ষেপে বলতেন কাইন্ডলি। 25 সালের ডিসেম্বর অথবা 26 সালের জুনের মধ্যেই নির্বাচন হবে, এই ধরনের একটি কথা তো আমরা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানের মুখ থেকে শুনেছি। আমরা আশা করছি 6 মাস আগে পরের মধ্যেই নির্বাচনটা ইনশাল্লাহ 25 বা 26-এর মধ্যে হয়ে যাবে। যেই নির্বাচনটা হবে এটি একটি কোয়ালিটি নির্বাচন হবে ইনশাল্লাহ। এই নির্বাচনে মানুষ 80 বছরের বৃদ্ধা থেকে শুরু করে 18 বছরের তরুণরা ভোট দেবেন এবং 50 বছর 35 বছর যাদের বয়স হয়েছে, যাদের বয়স 43 বছর 40 বছর হয়েছে, তারা তাদের ভোটার হওয়ার পর থেকে প্রথম ভোটটা
তারা দেওয়ার সুযোগ পাবে। কারণ বিগত 15 বছর তো কোনো নির্বাচন হয়নি, যে কারণে যারা নির্বাচিত 18 বছরের ভোটার হয়েছিল তারা 15 বছর আগে হিসেব করলে তাদের বয়স এখন 43 হবে, তারা প্রথম ভোট দেবে ইনশাল্লাহ। আর তরুণরা যারা নতুন ভোটার হচ্ছে তারাও ভোট দেবে। এটি উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ তার পছন্দকে বাছাই করবে এবং ভালো মানুষগুলোকে তারা সংসদে পাঠিয়ে বাংলাদেশকে একটি সামনের সুন্দর আগামীর বাংলাদেশ, যে বাংলাদেশ গড়ার জন্য আমাদের হাজার হাজার তরুণরা জীবন দিয়েছে 71-এ, লক্ষ লক্ষ মানুষ জীবন দিয়েছে 71-এ, এবং 24-এ নয়, শুধু বিগত 50 বছরে গণতান্ত্রিক ধারাকে অব্যাহত রাখার জন্য যারা জীবন দিয়েছে এবং মানুষের মুক্তবাক স্বাধীনতার জন্য যারা কথা বলেছে, জীবন দিয়েছে, তাদের এই রক্ত বিতে যাবে না ইনশাআল্লাহ। আগামীর বাংলাদেশ হবে তরুণদের নেতৃত্বে একটি সুখী, সমৃদ্ধশালী, আধুনিক বাংলাদেশ, যে বাংলাদেশে পশ্চাৎমুখিতা থাকবে না, আগামীর প্রত্যাশা থাকবে এবং চমৎকার একটি বাংলাদেশ বিনির্মাণে আপনারা প্রবাসীরাও ইনশাআল্লাহ ভূমিকা রাখবেন। আমি আপনার এই অনুষ্ঠান থেকে আপনি সহ এবং আপনার কলাকুশলী সকলকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। যারা আমাদেরকে প্রশ্ন করেছেন তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। বিজি শহরের বিজি নাগরিকরা আমাদেরকে সময় দেওয়ার জন্য সকলকে আন্তরিক শুকরিয়া জ্ঞাপন করছি। এবং এই সামনের যে বাংলাদেশ বিনির্মাণ হবে সেই বাংলাদেশের আপনিও একজন গর্বিত অংশীদার হবেন, আমি এই প্রত্যাশা রাখি। আপনার মাধ্যমে যারা এই আমাদের অনুষ্ঠান দেখছে তাদেরকেও বলবো, আমাদের এই দেশ যত কথাই বলি, যখন আমার 2 সপ্তাহ এখনও পুরোপুরি শেষ হয়নি, কিন্তু আমি বাংলাদেশের কখন আবার বাংলাদেশে গিয়ে পৌঁছবো এটার জন্য আমার অস্থিরতা কাজ করছে। এটি আপনাদের মধ্যেও নিঃসন্দেহে কাজ করে। এই যে আমাদের প্রাণের দেশ, আমাদের এই ভালোবাসার বাংলাদেশ, এই বাংলাদেশ হবে আগামীর পৃথিবীতে একটি উজ্জ্বল বাংলাদেশ, যাদেরকে দেখলে শুধুমাত্র বাংলাদেশকে দেখলেই দারিদ্রতা দেখবে না, তাদেরকে দেখলে একটি সুখী সমৃদ্ধশালী বাংলাদেশ হিসেবে সারা পৃথিবীতে মাথা উঁচু করে দাঁড়াবে। আমাদের সন্তানদের জন্য সেরকম একটি বাংলাদেশ বিনির্মাণে সবাইকে এগিয়ে আসার জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি আপনার মাধ্যমে আজকের এই অনুষ্ঠানে। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে আমাদের সাথে আজকে আমাদের স্টুডিওতে এসে আপনার গুরুত্বপূর্ণ সময় আমাদেরকে দেওয়ার জন্য। আমরা প্রোগ্রামের শেষ পর্যায়ে আমাদের প্রোগ্রাম শেষ করতে হবে। আমাদের আজকে যিনি আমাদের সাথে রয়েছেন উনি হচ্ছেন আমাদের চট্টগ্রামের গর্ব, আমরা যাকে নিয়ে গর্ব করি। উনি হচ্ছেন চট্টগ্রাম মহানগরীর সিটি কর্পোরেশনের এক্স কাউন্সিলর এবং চট্টগ্রাম মহানগরীর বর্তমান জামাত ইসলামী বাংলাদেশের সাংগঠনিক সম্পাদক, এবং ওনার সংযুক্ত সফর আশা করছি লন্ডনে যিনি অবস্থান করছেন সংযুক্ত সফরটাকে আমরা ওনার যেন আগামীতে আমরা ওনার সাথে আবার দেখা করতে পারি, আবার আমাদের স্টুডিওতে আবার নিয়ে আসতে পারি, অন্য একটা টপিকস নিয়ে আলোচনা করতে পারি, সেই প্রত্যাশায় রাখি। আপনারা সবাই ভালো থাকবেন, আগামীতে আবার দেখা হবে ইনশাআল্লাহ ডিফারেন্ট কোনো টপিকস নিয়ে, ডিফারেন্ট কোনো গেস্ট নিয়ে। অতক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সবাই। প্রোগ্রাম শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন প্রচারিত হবে